অনুভবে তুমি সিজান ২ লেখনীতে লিজামনি পর্ব ৪৭ রাতটা কেমন যেন অস্বাভাবিক নীরব। মেঘলা আকাশে একফালি চাঁদও মুখ লুকিয়েছে। তারাও এই রাতের সাক্ষী হতে চায় না। জানালার বাইরে ছড়িয়ে থাকা শহরের আলোধারিতে ভেসে আসে নিঃশ্বাসের শব্দ, গাড়ির দুরন্ত গতি, আর ভেতরে একটি মৃত্যুস্তব্ধতা। রানবীর বসে আছে তার প্রাসাদসম দপ্তরের মাঝখানে। চারদিক কাচ, স্টিল আর ধূসর দেয়ালে ঢাকা এক নির্মম সৌন্দর্যের অভিজাত জেলখানা। ডেস্কের উপর রাখা বিশাল স্ক্রিনে হঠাৎ জ্বলজ্বল করে উঠে একটাই বাক্য, অ্যাকাউন্ট ব্যালেন্স 000। প্রথমে সে ভুল ভাবে হয়তো নেটওয়ার্কের সমস্যা। দ্বিতীয়বার চেক করে চোখের পাতা কাঁপে না, কিন্তু বুকের ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসে এক চাপা, অদৃশ্য আগুন। তৃতীয়বার লেখাটা ভেসে উঠতেই চোখে এক ঝড় নামে। মস্তিষ্ক কম্পিত করে উঠে। সে উঠে দাঁড়ায় ধীর পায়ে। তার কালো শার্টের বোতাম খোলা। বুকের মাঝখানে উল্কি আঁকা এক শিকলছেঁড়া ড্রাগনের মতোই আজ সে নিজেও লাগামহীন। তার শরীরটা কাঠের মতো শক্ত হয়ে আছে। ঠোঁট কামড়ে ধরে রাখে যেন ঠান্ডা না ভেঙে ভয়াল হুঙ্কারে রূপ নেয়। সে হাঁটে ধীরে ধীরে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। প্রতিটি পায়ের শব্দ যেন মৃত্যুর প্রতিধ্বনি। চোখের সামনে ভেসে ওঠে তার ইতিহাস। সেই টাকা দিয়ে কত মানুষ কিনেছে সে, কত রক্ত বেচেছে, কত শহর দখল করেছে। আজ সেই টাকা উড়ে গিয়েছে বাতাসে। ব্যাংক খালি হয়ে পড়ে আছে। না বাতাস যায়নি, চুরি হয়ে গেছে। কেউ একজন হ্যাক করেছে সূক্ষ্মভাবে। প্রবেশ করেছে তার মগজের মতোই সুরক্ষিত সিস্টেমে। রানবীর আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এক ভয়াল ছায়া দাঁড়িয়ে আছে আয়নার এপারে। তার নিজস্ব প্রতিচ্ছবি যে আজও অটুট, কিন্তু ভিতরে একেবারে খালি। রানবীর আয়নায় নিজেকে দেখে আর ঠান্ডা গলায় ফিসফিস করে, কে করেছে এমন কাজ? কে কে করেছে? কে? তার আঙুলে ধরা সিগারেট পুড়ে ছাই হয়ে ঝরে পড়ে কার্পেটে। সে লক্ষ্যই করে না। চোখ তার জ্বলছে। সেই আগুন কোনো বাহ্যিক ক্ষোভ নয়। সেই আগুন একটা শত্রু খুঁজে বের করার জন্য মরিয়া হওয়া রাজপিশাচের শপথ। তার ডেস্কের পাশে রাখা গ্লাসের বোতল তুলে এক চুমুকে খালি করে সে। তারপর দেয়ালে ঝোলানো বড় ঘড়ির দিকে তাকায়। রাত 2:47 বাজে। এমন রাতে শহর ঘুমিয়ে থাকে। কিন্তু আজ এই শহরের তলায় জন্ম নেবে একটি দুর্ভাগ্য। তার ঠোঁটে খেলে যায় হালকা এক বিকৃত হাসি। রানবীর চিৎকার দিয়ে ওঠে, শূন্য আমাকে থামাবে না। বরং আমি শূন্য থেকে শুরু করে তোর অস্তিত্ব মুছে ফেলব। কে করেছিস এমন? তার আঙুলের চাপে গ্লাস ভেঙে পড়ে মেঝেতে। রক্ত ঝরে, কিন্তু সে ব্যথা পায় না। কারণ তার ব্যথা আজ রক্তের নয়, রাজত্বের। আমি টাকা হারাইনি। আমি আগুন খুঁজে পেয়েছি। এখন তুই পুড়বি। আমার মতো, কিন্তু ফেরার সুযোগ ছাড়া। রানবীর পাগলের মতো চিৎকার করে উঠে। তার চিৎকারে প্রতিটি দেয়াল কেঁপে উঠে। বেরিয়ে যায় রুম থেকে। বারে গিয়ে আতিকের কাছে বসে খুলে বলে সব কিছু। আতিক গম্ভীর হয়ে বসে। রানবীর পাগলের মতো ব্যবহার করছে। ৫০ কোটি টাকার ব্যাংক শূন্য হয়ে আছে। এতদিনের জমানো সব টাকা হুট করে গায়েব হয়ে গিয়েছে। গ্লাসের পর গ্লাস ওয়াইন শেষ করছে। রায়হান, আতিক পাশেই বসে আছে। আতিক গম্ভীর হয়ে কিছু একটা ভাবছে। হুট করে মোবাইল বের করে অগ্নির নাম্বারে মিসড কল দেয়। আতিকের নম্বর দেখতে পেয়েই অগ্নি রহস্যময় হেসে রিসিভ করে নমনীয় সুরে বলেন, হ্যাঁ ভাই বলো। আতিক গম্ভীর হয়ে বলে, রানবীরের ব্যাংক খালি হয়ে পড়ে আছে। কে হ্যাক করেছে এইসব? অগ্নি অবাক হয়ে বলে, কী সব বলছো ভাই? হ্যাক হয়েছে মানে? কার এত বড় দুঃসাহস হতে পারে? আতিক, প্রশ্ন সেটা আমার। ও কানাডা কেন ব্যাক করছিস না? অগ্নি, করব। আগামী মাসেই চলে আসছি। এরপর দেখছি কে এমন কাজ করছে। আতিক, তাহলে কি এতদিন বসে বসে আঙ্গুল চুষব? আগামী মাস অনেক দেরি। দ্রুত ফিরে আয়। অগ্নি গম্ভীর হয়ে উত্তর দেয়, হুম।
দ্বিতীয় টর্চার সেলের কাজ শেষ? সব ঠিকঠাক হয়েছে? আতিক, মোটামুটি। ওই দিন রাতে পাঠানো হয়েছে। অগ্নির ভারী গম্ভীর স্বরে আওড়ায়। গুড জব। এরপরে আরও 50 জন হবে। আতিক, এতজন কোথায় পাবি? অগ্নির কণ্ঠে কুটিলতা আর বর্বরতা। আমি তো কিছুই করব না ভাই। না কোনো দিন এইসবে জড়িয়েছি আর না সেই জায়গায় পা দিয়েছি। যা করার লোকেরা করবে। আমার একটা ইশারা ওই যথেষ্ট। এখন আপাতত রানবীর ভাইকে সামলাও। অগ্নি ফোন কেটে দেয়। রায়হান আতিকদের হুঁশিয়ারি দিয়ে বলে, আমি তোমাদের বলছি ডেড অগ্নি গভীর জলের মাছ। চিনতে পারোনি, ধরতে পারছো না তাকে। ও তোমাদের ধ্বংসের কারণ হবে। জনি মরেছে পরও নিশ্চুপ ছিল, আজ তুমি দেউলিয়া হয়েছ পরও নিশ্চুপ। কেন এত নিশ্চুপ? যদি ওর কিছু হতো তাহলে পুরো কানাডা আগুন লাগিয়ে দিত। তোমাদের ধ্বংসে এত নিশ্চুপ কেন শুনি? আতিক, মাথামোটা জীবনে একটু বুদ্ধি ভিক্ষে নে কারোর থেকে। বিশ্বাস কেউ কাউকেই করে না। প্রয়োজনে শুধু একজন আরেকজনের সাথে হাত মিলিয়ে চলে। রানবীরের চোখ মুখ লাল হয়ে আছে। মাতলামো গলায় বলে, আমাকে পথে বসিয়ে ছাড়ল। কোন সুই বাচ্চার এত বড় বুকের পাঠা এই রানবীরের ব্যাংকে হাত দেয়? শুধু একবার জানি ওর হাত আমি কেটে গঙ্গায় ভাসাব। সুবাচ্চা। আতিক, শান্ত হ। রানবীর হুঙ্কার দিয়ে উঠে। মাথায় আগুন ধরেছে। রক্ত চাই আমার। তাজা রক্ত দেখতে চাই। আতিকের ইশারাতে কয়েকজন লোককে তাদের সামনে নিয়ে আসে। তাদের মাথায় কালো কাপড় দিয়ে বাঁধা। হাত বেঁধে দেওয়া হয়েছে পিছন দিক দিয়ে। লোকগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রানবীর এক পৈশাচিক হাসি দিয়ে একটা ধারালো ছুরি হাতে নেয়। ছুরিটা ধরে একটা লোকের সামনে দাঁড়ায়। এরপর বর্বরতা নিয়ে এক কোপে দেহ থেকে গলা আলাদা করে ফেলে। লোকটা চিৎকারও করতে পারেনি। একদম নিঃশব্দ আর ভয় নিয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। তাজা রক্ত গিয়ে ছিটকে পড়ে রানবীরের পুরো শরীরে। কিছু রক্ত ভেদ করে গিয়ে পড়ে আতিকের মুখে। বিরক্তি নিয়ে আতিক মুখ অন্য পাশে সরিয়ে ফেলে। রানবীর পৈশাচিক হাসি আর বর্বরতার সাথে বাকি 5 জনেরও ঠিক একদশা করে। মেঝে রক্তের স্রোতে ভেসে যায়। মেঝেতে পড়ে আছে 6টা মাথা ছাড়া দেহ। মাথা আলাদা হয়ে ছিটকে পড়ে আছে কাছে, আবার অনেক দূর। দেহে নেই প্রাণ। তারা হয়তো কারোর বাবা, কারোর সন্তান, কারোর ভাই, কারোর স্বামী। কিন্তু বেঁচে থাকতে পারেনি এই নিষ্ঠুর দুনিয়ায়। রানবীরের মতো এক জানোয়ারের রক্তের খেলার গুটি হতে হয়েছে। রানবীর তাজা রক্ত নিয়ে কপালে লাগায়। চোখে হিংসা, ধ্বংসের আগুন জ্বলজ্বল করছে। দুপুরের আজান পড়েছে অনেক আগে। মীরা, সুমু, আহিয়া 3 জন মিলে বাগানের পাশে হাঁটাহাঁটি করছিল। মীরা চারদিকে তাকিয়ে মোহিত কণ্ঠে বলে, বাগানটা খুব সুন্দর আহিয়া। ইস, চলে গেলে মিস করব খুব। আহিয়া কিঞ্চিত ভ্রুক কুচকে বলে, নিজের বাড়ি রেখে কোথায় যাবে আপু? আহিয়ার প্রশ্নে মীরা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কথাটাকে এড়িয়ে হাসি দিয়ে বলে, এমনি মনের ভুলে বলেছি। পার্কিং এরিয়াতে গাড়ির শব্দ পেয়ে মীরা ঘাড় কাত করে সেদিকে তাকায়। মীরার ধারণা অনুযায়ী অরিদের গাড়ি দেখতে পেয়ে মাথায় এক শয়তানি বুদ্ধি চাপে। মীরা কিঞ্চিত হেসে বাড়ির ড্রাইভারের কাছে যায়। সে এই মুহূর্তে গাড়ি পরিষ্কার করছিল। মীরার উপস্থিতি পেয়ে সামনে ঘাড় উঁচু করে দাঁড়ায়। মীরা একটা ব্লাশিং হাসি দিয়ে বলে, হাই হ্যান্ডসাম, কি করছো? ড্রাইভার মীরাকে দেখে প্রচণ্ড খুশি হয়। সে মিষ্টি হাসি দিয়ে বলে, গাড়ি পরিষ্কার করছি ম্যাডাম। মীরা কিছুটা মন খারাপ করে বলে, কি ম্যাডাম ম্যাডাম বলছেন? ড্রাইভার, তাহলে কি বলে ডাকব? মীরা 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 বলে ডাকবেন। অথবা আয়াত বলে ও ডাকতে পারেন। এই নামটা আমার প্রিয়জন ছাড়া কেউ ডাকে না। বাট আপনাকে ডাকার রাইট দিলাম। ড্রাইভার, সামান্য ড্রাইভার আর মালি হয়ে বাড়ির বুকে নাম ধরে ডাকব? মীরা, আপনাকে গাড়ি পরিষ্কার করতে দেখে কি ভালো লাগে আপনি জানেন মালি সাহেব? অনেক হট আর ড্যাশিং দেখা যায় তখন। অরিদ দূর থেকে দেখেছে মীরা আর ড্রাইভার হেসে হেসে কথা বলছে। বিরক্তি নিয়ে এইসব মাথা ঘামায়নি। গাড়ি পার্ক করে বাড়ির ভিতরে যেতে নিবে তখন মীরার লাস্ট বাক্যে পথ আটকে যায়। থমকে দাঁড়ায় সে। মীরা মিটিমিটি হাসছে। অরিদকে যেতে দেখে সে এই শব্দটা উচ্চারণ করেছে। সুমু জানে অরিদকে জেলাসি ফিল করাতে মীরা ড্রাইভারের সাথে প্রায় মজা করে। কিন্তু লাস্ট কথার জন্য সে ও প্রস্তুত ছিল না। হা করে তাকিয়ে আছে মীরার দিকে।
একবার মীরাকে দেখছে, আরেকবার অরিদকে। অরিদ শান্ত পায়ে ড্রাইভারের কাছে আসে। ড্রাইভারের দিকে তাকিয়ে ঠাট্টা করে বলে, দুনিয়ায় আর কোনো মেয়ে পাওনি মান্নান ভাই? এর মতো জঙ্গলির সাথে তোমার কথা বলতে হয়? এত বাজে রুচি তোমার আসে কোথা থেকে? আমার সামনে এমন ধলাধলি করলে তো ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় লাগাতাম। এমন বেহায়া মেয়ের সাথে তুমি ও তাল মিলাচ্ছ? ছিহহ মান্নান ভাই, এটা আশা করিনি আমি তোমার থেকে। এরপর থেকে থাপ্পড় দেওয়ার লাইসেন্স আমি তোমাকে দিয়ে গেলাম। 2 হাত আছে, জাস্ট কাজে লাগাবে। অরিদ আর দাঁড়ায় না, চলে যায়। অরিদের কথা শুনে মীরা এখনও তবদা লেগে আছে। ওকে জঙ্গলি বলে গেল। কত বড় বিয়াদব! মীরা রাগে ফুঁসে উঠে। ড্রাইভার এখন ও কল্পনার জগতে পড়ে আছে। বাড়ির ছেলে তার বুকে মারার জন্য লাইসেন্স দিয়ে যায়। মীরা আর দাঁড়ায় না, রাগ নিয়ে সোজা অরিদের উদ্দেশ্যে যায়। এর জবাব তো সে দিয়েই ছাড়বে। মীরা চলে যেতেই আহিয়া সুমুর উদ্দেশ্যে বলে, আপু এতক্ষণ কি হলো বলো তো? সব কেমন মাথার উপর দিয়ে গিয়েছে? মীরা আপু মান্নান ভাইয়ের এত প্রশংসা, অরিদ ভাইয়ার এমন তারা কথা, সব কেমন গুলিয়ে যাচ্ছে। সুমু হেসে আহিয়াকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে বলে, বয়স হয়নি বুঝার। বড় হয়ে নিন, এরপর বুঝবেন সব। এখন চলো, রেডি হয়ে নেই, ইয়ানার কাছে যেতে হবে তো। আহিয়া, হুম চলো। মীরা রুমে প্রবেশ করে অরিদের দিকে এগিয়ে যায়। অরিদ সেদিকে তাকায় না। মীরা দাঁতে দাঁত পিষে বলে, জঙ্গলি কেন বলেছেন আমাকে? ড্রাইভারের সামনে অপমান কেন করলেন? আরিদের গম্ভীর কণ্ঠে। প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। আউট! বের হও রুম থেকে। মীরা, আপনি বাধ্য। কেন অপমান করলেন এইভাবে? অরিদ, ইগো হার্ট হয়েছে? মীরা মুচকি হাসি দিয়ে বলে, একদম না। খারাপ লাগছে এমন একজন স্মার্ট লোকের সামনে আপনার মুখে কথা শুনে। উফ মান্নান ভাই। ওহো সরি মান্নান ভাই কেন বলছি? ভাই নয়, শুধু মান্নান। অরিদ ভ্রু কিঞ্চিত কুচকে মীরার দিকে তাকিয়ে বলে, বয়সে তোমার অনেক বড়। নাম ধরে ডাকতে লজ্জা করছে না? মীরা, লজ্জা কেন করবে আজব? হ্যান্ডসাম, সুন্দর ব্যক্তিদের নাম ধরে ডাকা যায়, সেটা আপনি বুঝবেন না। কাক কিভাবে বুঝবে ময়ূরের মর্ম? আগে বলুন, আমাকে অপমান কেন করে এসেছেন? আরিদ হাত মুষ্টি করে রাগ নিয়ন্ত্রণ করে। কেন তোমার হট বয় ভালোবেসে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে দেয়নি? দেখে তো মনে হচ্ছে প্রচুর রেগে আছো। ভালোবেসে কাছে টেনে সান্ত্বনা দিয়ে দেয়নি বুঝি? মীরার চোখে পানি টলমলিয়ে উঠে। নোংরা ইঙ্গিত যে করেছে সেটা সে ভালোভাবেই বুঝেছে। মীরা জেদি কণ্ঠে বলে, লিমিট ক্রস করে কথা বলছেন না? যেমন আপনি নোংরা তেমন আপনার মস্তিষ্ক অসভ্য। মীরা কথাটা বলে রুম থেকে বের হতে যাবে, এমন সময় অরিদের হেঁচকা টানে দেয়ালের সাথে ধাক্কা খায়। মীরার 2 বাহু ধরে অরিদ চেপে ধরে দেয়ালের সাথে। রাগে পুরো শরীর কাঁপছে। অরিদের চেপে ধরা জায়গায় মীরা ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলে 1 সেকেন্ডের জন্য। কিন্তু চোখ খোলার পর ওর দিকে এতটা কাছে দেখে স্তব্ধ হয়ে যায়। সমস্ত কাঁপুনি দিয়ে উঠে। অরিদের উত্তপ্ত নিঃশ্বাস তার গলায় স্পর্শ করে যাচ্ছে। অরিদকে এত কাছে দেখে বুকের ভিতরে ধ্রিম ধ্রিম শব্দ বাজতে থাকে। মস্তিষ্ক খালি হয়ে গিয়েছে। এতটা কাছে জীবনের প্রথম কোনো ছেলে এসেছে। মীরার ভিতর যেন ছিঁড়ে আসছে। হৃদস্পন্দন বেপরোয়াভাবে ছুটে যাচ্ছে। মীরা আতঙ্কিত হয়ে অরিদের চোখের দিকে তাকায়। অরিদের রক্তাভ রাগে জ্বলছে। চোয়ালের পাশের পেশি খিচে উঠেছে। মীরার বাহু আরও জোরে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, এমনিতে তোমাকে সহ্য করতে পারি না। আরও অসহ্যের কারণ হয়ে উঠো না। আমাকে জ্বালাতে আসলে আমার ভয়ঙ্কর রূপ দেখতে পাবে। ধারণা ও নেই অরিদ চৌধুরী ঠিক কতটা জঘন্য। অগ্নি চৌধুরীর ছায়াতলে আমি বড় হয়েছি। দ্যাটস হুয়াই আইম ইউ আই ওয়ার্নিং স্টেপ ব্যাক হুয়াইল ইউ স্টিল হ্যাভ টাইম। অরিদের কথা কানে যেতেই মীরার চোখ ছলকে উঠে। রাগ, অপমান, উত্তেজনায় সিটিয়ে যায়। তার হাত 2টি দেয়ালের 2 পাশে অরিদ চেপে ধরেছে। পিঠ জ্বলে যাচ্ছে নরম প্লাস্টারের ছোঁয়ায়। হাত 2টি দেয়ালে ঠেস দিয়ে ধরে রাখায় আরও ব্যথা করছে। মনে হচ্ছে শিকার ধরা পড়েছে এক অনন্ত শিকলের মাঝে। মীরা আহত আওয়াজে আওড়ায়, ব্যথা পাচ্ছি। মীরার কণ্ঠ কর্ণপাত হতেই অরিদ আচমকে ছেড়ে দেয়। এক মুহূর্তের ভিতরে দূরে সরে আসে। মীরা অরিদের দিকে এক পলক তাকিয়ে বেলকনিতে চলে যায়। সুমু গুনগুন করে গান বলতে বলতে রুমে প্রবেশ করে।
বিছানায় বসে সামনের দিকে তাকাতেই গু আয়া আয়া কি করে চিৎকার দিয়ে উঠে। আকস্মিক চিৎকারে রায়ান ভরকে যায়। দ্রুত আয়না থেকে সরে এসে সুমুর মুখে এসে চেপে ধরে। কিন্তু শেষ রক্ষা হল না, টাল সামলাতে না পেরে সুমু গিয়ে বিছানার উপর পড়ে। আর রায়ান সুমুর উপরে। উন্মুক্ত লোমযুক্ত ভেজা শরীর। সুমু এখন ও চোখ বন্ধ করে রেখেছে। তারা এক বিছানায় শুয়েছে, কিন্তু অনেক দূরত্ব রেখে। কখনো সজাগ অবস্থায় রায়ানকে এত কাছে অনুভব করেনি। চোখ মেলে তাকালে প্রথম চোখ আটকে যায় রায়ানের ফর্সা লোমযুক্ত বুকে। এই কি করছ? এইভাবে চেঁচাচ্ছ কেন? রায়ানের কথায় সুমুর চেতনা ফিরে। সুমু চোখ মেলে তাকায় রায়ানের দিকে। মুখ চেপে ধরাতে কথা বলতে পারছে না। রায়ানের দিকে তাকিয়ে ইশারা দিয়ে উমম উমম শব্দ করছে। রায়ান সুমুর ইশারা পেয়ে মুখ থেকে হাত সরিয়ে নেয়। এরপর উঠে বসে তার উপর থেকে। সুমু লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। রায়ানের শরীরে কোমর পর্যন্ত সাদা টাওয়েল ছাড়া আর কিছু নেই। লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়ে। রায়ান সুমুর লজ্জা দেখে হালকা হাসে। সুমুর দিকে সামান্য ঝুঁকে নিম্ন আওয়াজে বলে, তাকাও আমার দিকে সুমু। সুমু হাত দিয়ে মুখ আঁকড়ে ধরে মাথা দিয়ে না জানায়। রায়ান, কেন? সুমু, আগে ড্রেস পরে আসুন। রায়ান, আমি তো টাওয়েল পেঁচিয়ে আছি, তাহলে লজ্জা কেন পাচ্ছ? সুমু, জানি না। রায়ান সুমুর লজ্জা দেখে সামান্য শব্দে হেসে চেঞ্জ করে নেয়। সুমু এখমো চোখ চেপে ধরে রেখেছে। রায়ান সুমুর সামনে এসে হাত দুটি আলতো স্পর্শের মাধ্যমে ছাড়িয়ে দেয়। সুমু চোখ বন্ধ করে রেখেছে। রায়ান কিছু না ভেবে সুমুর বন্ধ চোখের পাতায় ঠোঁট ছোঁয়ায়। রায়ানের ঠোঁটের ছোঁয়া পেতেই সুমু চট করে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে। সুমুকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে রায়ান হেসে বলেন, সবাই লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, আর তুমি উল্টো চোখ খুলে রেখেছ। সুমু আচমকা বলে উঠে, কি করলেন এইটা? রায়ান, কি করেছি? সুমু চোখের উপর ইশারা দিয়ে বলে, এই যে এইমাত্র করলেন। রায়ান, কি করেছি আমার তো মনে নেই। তোমার মনে থাকলে বলো কি করেছি। সুমু আমতা আমতা করে বলে, চুমু কেন খেয়েছেন? রায়ান শান্ত চোখ নাড়ে, অনেক কিছুই করব, শুধু অনুমতির অপেক্ষা। সুমু লজ্জায় আর দাঁড়ায় না। ইয়ানার কাছে যাবে, তাই ফ্রেশ হওয়ার জন্য এক প্রকার পালিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ইয়ানা ডিভানে বসে টিভি দেখছে আর চিপস খাচ্ছে। মেইন দরজা খুলতে দেখে টিভি থেকে চোখ সরিয়ে নিয়ে সেদিকে তাকায়। অগ্নিকে আসতে দেখে ভ্রু কুঁচকে আসে। অগ্নি লিভিং রুমে আসে, হাতে থাকা ব্লেজারটা ইয়ানার হাতে দিয়ে পাশে বসে পড়ে। ইয়ানা অগ্নিকে দেখে টিভি বন্ধ করে দেয়। অগ্নির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন? অগ্নি চোখ তুলে ইয়ানার দিকে তাকায়। এই ডাগর ডোগর মায়াবী চোখ, গোলাপি নেশালো ঠোঁট, সূর্যের তির্যক রশ্মির ন্যায় চোখ ধাঁধানো মুখ। সে নারীটা তার সামনে তির্যক চোখে ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে। অগ্নির কাছে মনে হচ্ছে সন্ধ্যার শেষ আলোয় জ্বলজ্বল করা এক মোহময় আগুন। ডাগর ডোগর চোখজোড়া শর্তের আকাশে জমে থাকা কালো মেঘ, যেখানে রহস্য আছে, আহ্বান আছে, আর অজস্র অস্থিরতা। অগ্নি চৌধুরীর মতো মানুষ যে এক পলকেই ট্রিগার টিপে দিতে পারে, যার ঠান্ডা চোখ দেখে সময়ও থমকে যায়। সেও আজ হঠাৎ থমকে গেল। বুকের গভীরে কোথা থেকে যেন অদ্ভুত একটা কাঁপন উঠে আসল। এমন নয় যে ভয়, বরং এক অচেনা ঘোর। এমন কিছু যা সে কখনো কাউকে দেখে অনুভব করেনি। কায়া কাঁপছে তার, কিন্তু সেটা অস্ত্রের ভারে নয়, সেটা নারীর সৌন্দর্য আর স্পর্শ না পাওয়া ভালোবাসার যন্ত্রণায়। তার গলার কাছটা শুকিয়ে এল। গলা দিয়ে কথা না উঠে স্রেফ দৃষ্টিতে বলল, এত ধৈর্যহারা কেন করো আমাকে? ল্যাপটপে দেখে শান্তি পাচ্ছিলাম না। এতটা বিয়াদব কেন তুমি? আমাকে পদে পদে নাজেহাল করে তুলছ। যতসব ফাকিং অনুভূতি মাথায় চেপে ধরে হুট করে যান। ইয়ানা নড়ে উঠে। অগ্নির কণ্ঠ মোটে ও স্বাভাবিক ঠেকছে না। কেমন ছন্নছাড়া আর বেপরোয়া লাগছে। ইয়ানা নিজেকে গুটিয়ে নিয়ে মিহি আওয়াজে বলে, এমন লাগছে কেন আপনাকে? কিছু কি হয়েছে? ইয়ানার কথায় অগ্নি গভীর নয়নে দৃষ্ট মেলে। এই নারীটার প্রতিটা নড়াচড়া যেন ধোয়ার মতো আলগা, ছায়াময়, কিন্তু নেশার মতো ঘিরে রাখে তাকে। সেও জানে তার ভালোবাসা ফুলের মতো কোমল নয়, বরং ছুরির মতো ধারালো, যেখানে প্রেম মানে জ্বালা, আগুন, অধিকার আর অপূর্ণতা। সে চায় ছুতে, চায় আটকে রাখতে, চায় গিলে নিতে পুরোটা নারীকে নিজের অস্তিত্বের মধ্যে। কিন্তু সে জানে এই ভালোবাসা কোনো কাব্য নয়, এটা এক ধ্বংসাত্মক টান।
যার নাম ভালোবাসা কিন্তু যার স্পর্শ মৃত্যু থেকেও গভীর। অগ্নি ইয়ানার গলা থেকে উড়নাটা সরিয়ে সেখানে মুখ ডুবায়। ইয়ানা কেঁপে উঠে প্রতিবারের মত। অগ্নির গরম নিঃশ্বাস গলায় স্পর্শ করছে বারবার। ইয়ানার সুরসুরির কারণে শুকনো ঢোক গিলে বলে, ছাড়ুন, সুরসুরি লাগছে। অগ্নি হাত বাঁকিয়ে ইয়ানার নরম স্লিম মেদহীন কোমর চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। নিজেকে খুব দুর্বল মনে হচ্ছে। দিশেহারা হয়ে ঘন ঘন শ্বাস ফেলছে। ইয়ানা কাপা কণ্ঠে বলে, কি করছেন যে কেউ চলে আসবে? এইটা লিভিং রুম। অগ্নি, কে আসবে? ইয়ানা, স্টাফ, তারা তো যে কোনো সময় আসতে পারে। অগ্নি, রুমে চলো তাহলে। ইয়ানা অগ্নির কথায় থমকে যায়। এই লোকটাকে তার মোটেও সুবিধার মনে হচ্ছে না। যে কোনো সময় নেকড়ে রূপ নিয়ে নিবে। তার আগে কিছু একটা বলে আয়ত্তে নিয়ে আসতে হবে। ইয়ানা গলা কেশে বলে, চলুন কিছুক্ষণ গল্প করা যাক। অগ্নি, আই এম নট ইন্টারেস্টেড। ইয়ানা, বাট আই এম ইন্টারেস্টেড। অগ্নি বিরক্তি নিয়ে ইয়ানার দিকে মুখ তুলে তাকায়। ইয়ানা ঠোঁট চেপে অগ্নির দিকে ছোট ছোট চোখে তাকায়। অগ্নি ঠিকভাবে ডিভানে হেলান দিয়ে বসে বলে, ঠোঁট চেপে ধরে নেগেটিভ ফিল দিবে না। ঠিক করো নিজেকে। সাথে সাথে ইয়ানা ঠোঁট ফাঁক করে ফেলে। সে তো অজান্তেই এইভাবে ঠোঁট চেপে ধরেছিল। ইয়ানা কিঞ্চিত হাসি দিয়ে বলে, মনে করেন আমি আপনার সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছি, তখন কি করবেন আপনি? অগ্নি গম্ভীর হেসে বলে, সব হারিয়ে আমি না হয় তোমার মধ্যে বাঁচব। ইয়ানা, আপনাকে খুন করার জন্য ছুরি নিয়ে এগিয়ে যাচ্ছি, তখন কি করবেন? অগ্নি, তোমাকে আগলে রেখে সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করব। ইয়ানা, কিছু বলবেন না? অগ্নি, ওহুম, শুধু বলব, আর কিছুদিন একসাথে বাঁচলে কি এমন হতো? ইয়ানার শরীর সামান্য শিহরণ বয়ে যায়। নিজেকে স্বাভাবিক করে বলে, যদি কখনো হারিয়ে যায়। অগ্নিতপ্ত শ্বাস ছেড়ে বলে, এমন কিছুই হবে না ইয়ানা। আমি বেঁচে থাকতে তোমার কিছু হবে না। ইয়ানা, মনে করুন হারিয়ে গিয়েছি। বাস্তবতা তো আর বলছি না। অগ্নি, আকাশ, পাতাল, জমিন, সমুদ্রের তলদেশ সব খুঁজব। প্রয়োজনে মাটি খুঁড়ে বের করব। এরপর ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় দিব। অগ্নির এমন উত্তরে থমথমে খেয়ে যায়। ইয়ানা, একটা সন্তান দিবেন আমাকে? অগ্নি চট করে ইয়ানার দিকে তাকায়। মুখে গম্ভীরতা ভর করে। ধারালো কণ্ঠে উত্তর, ফার্দার এমন পদক্ষেপ মাথায় তুলবে না। দাম্পত্য জীবন সন্তান ছাড়া ও ভালো থাকা যায়। একজনকে জীবনের সাথে জড়িয়ে পদে পদে ভয় নিয়ে বাঁচতে হয়। আর কাউকে জড়াতে চাই না। ইয়ানা কিছু বলে না, শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পিনপিন নীরবতা কাটিয়ে ফের প্রশ্ন করে, এতটা ডেম্পারেট কেন হয়ে যান আমাকে নিয়ে? অগ্নির সরল উত্তর, এমনি। ইয়ানা সামান্য হেসে বলে, জানেন সমাজ কি বলে? সমাজ বলে পুরুষ হতে টাকা লাগে আর নারী হতে লাগে রূপ। কিন্তু আমি তো আহামরি সুন্দরী না। আমার থেকে এমন হাজার ও সুন্দরী রমণী আনাচে কানাচে পড়ে আছে। অগ্নি ভ্রু কুঁচকে ইয়ানার দিকে তাকিয়ে থাকে। হুট করে বলে, এইসব ফাকিং চিন্তাভাবনাকে ঢুকিয়েছে তোমার মাথায়? পুরুষ হতে চাই ক্রোমোজোম আর নারী হতে চাস ক্রোমোজোম। ব্যাস, এভাবেই জীবের ধারাবাহিকতা বজায় রেখেছে। অগ্নির উত্তরে ইয়ানা কেশে উঠে। কিন্তু সেই কাশি যেন চিরস্থায়ী হতে চাচ্ছে। কাশি থামার নাম ওই নিচ্ছে না। ইয়ানাকে এইভাবে অনবরত কাশতে দেখে ছোট টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দেয়। ইয়ানা পানিটা খেয়ে নিজেকে শান্ত করে। অগ্নি অধৈর্য হয়ে ইয়ানার চোলগুলো পিছনে নিয়ে বলে, কি হয়েছে এইভাবে কেশে উঠলে যে? শরীর খারাপ লাগছে? ডাক্তারের কাছে নিয়ে যাব? ইয়ানা অগ্নিকে থামিয়ে দিয়ে বলে, শরীর খারাপ লাগছে না, তবে আপনার উত্তরে যক্ষা রোগী হওয়ার চান্স আছে। একটু সময় কাটাতে চেয়েছিলাম গল্পের মাধ্যমে। কিন্তু আপনি আমাকে যক্ষা রোগী বানিয়ে দিচ্ছেন, ভাবা যায়। ইয়ানার এমন উদ্ভট কথায় অগ্নি নীরসভাবে উঠে দাঁড়ায়। এরপর ইয়ানার হাতে ধরে বলে, উঠো। ইয়ানা, কোথায়? অগ্নি, রুমে। ইয়ানা শুকনো ঢোক গিলে বলে, নিজেকে আগে ঠিক করুন। আপনার চোখ দুটি কেমন অস্বাভাবিক লাগছে। অগ্নি, তুমি রুমে গেলেই ঠিক হয়ে যাবে। ইয়ানা, একটু পরে যায়। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে এক পলকের ভিতরে কোলে তোলে নেয়। ইয়ানা হতভম্ব হয়ে তাকায়। থমকে যায় সে। শরীর মুচড়াতে চাইলেও অগ্নির শক্তপোক্ত দেহ আরও গভীরভাবে চেপে ধরে নিজের সাথে। অগ্নির কণ্ঠে ঝাঝালো চাপা গর্জন, আমার একটু শান্তি চাই ইয়ানা।
আমি আর পারছি না, প্লিজ আই বেগ ইউ। অগ্নি গভীর নিঃশ্বাস নিয়ে ইয়ানার ঠোঁটের কিনারায় গা চুমু খায়। কোলে তোলে আর সামনে এগিয়ে যেতে পারেনি তার আগেই কারোর চিৎকারে দরজার দিকে তাকায়। অগ্নির আগে দাঁত পিষে তাকায়। শালার জিন্দেগি এই বন্ধু নামক কাল সাব ভুল সময় ওই এন্ট্রি হয়। অগ্নি ইয়ানাকে পুনরায় ডিভানে বসিয়ে দেয়। ইয়ানা দ্রুত নিজের শরীরে ভালোভাবে উড়োনা পেঁচিয়ে নেয়। অগ্নি রাগ, জেদ আর কিছুটা হুঙ্কার নিয়ে বলে, তোরা এখানে কি করছিস? ইউবি, রায়ান, অরিদ, সুমু, মীরা অগ্নির প্রশ্নে সেদিকে চট করে তাকায়। ভয় পেলেও তারা পিছু পা হয় না। তারা লিভিং রুমে যখন ঢুকে তখন ওই ভেসে উঠে অগ্নি ইয়ানাকে কোলে নিয়েছে। সাথে সাথে তারা নিজেদের চোখ ঢেকে ফেলে। অগ্নির প্রশ্নে ইউবি হাসি দিয়ে বলে, বেডরুম রেখে লিভিং রুমে কি করছিস দোস্ত? বুকে নিয়ে রোমান্স করবি, দরজাটা লাগিয়ে নিবি তো? অগ্নি বিরক্তি নিয়ে বলে, পার্সোনাল জিনিস নিয়ে মজা করা আমি পছন্দ করি না ইউবি। কি কারণে এসেছিস এখানে? বেরিয়ে যাহ, পার্সোনাল সময় প্রয়োজন। ইয়ানা অগ্নির এমন লাগামহীন কথায় লজ্জায় সিটিয়ে যায়। অরিদ দিভানে গিয়ে ঠেস মেরে বসে অগ্নির উদ্দেশ্যে বলে, পার্সোনাল সময়ের জন্য সারারাত পরে আছে। ভাইয়ের সংসারে ভালোমন্দ খেতে আসলাম। ভাই আমার বাপের বাড়ি থেকে আলাদা হয়ে বউ নিয়ে নিজের বাড়িতে থাকছে। ছোট ভাই হিসেবে কর্তব্য পালন করতে এসেছিলাম কিভাবে চলছে তাদের সংসার। কিন্তু এসে যে এমন দৃশ্য দেখতে পাব কল্পনা ছিল না। যাই হোক, কি রান্না করেছ বুমনি? অগ্নি, তোর মনে হয় আমি আমার বুকে এখানে রান্না করার জন্য এনেছি? অরিদ, ওহো, পার্সোনাল সময় কাটানোর জন্য এনেছ? সরি, ভুলে গিয়েছিলাম ভাইয়া। যাই হোক, স্টাফকে বলো রান্না বসাতে, রাতের খাবার খেয়ে যাব। অগ্নি কটমট চোখে অরিদের দিকে তাকায়। রাগে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ইয়ানার দিকে তাকিয়ে বলে, রুমে চলো। ইয়ানা কিছু বলতে যাবে তার আগেই রায়ান অগ্নিকে বসিয়ে বলে, এত ডেম্পারেট কেন হচ্ছিস ভাই? পুরো রাত পড়ে আছে। ট্রাস্ট মি, তখন একটু ও বাধা দিবে না। অগ্নি রক্তচক্ষু নেয় সবার দিকে তাকায়। কিন্তু সবার ডোন্ট কেয়ার ভাব। ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে ভরকে যায়। কিন্তু মুহূর্তে অগ্নির কথা ভেবে ঠোঁট চেপে হাসে। ইয়ানা সুযোগ বুঝে মীরা আর সুমুকে নিয়ে আড্ডায় মেতে উঠে। এইদিকে অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে দাঁত কিরমিরিয়ে উঠে। অসময়ে সবগুলো এসে হামলে পড়ে। অনেকক্ষণ পর স্টাফ কিছু হালকা খাবার নিয়ে হাজির হয়। অরিদ খাবারগুলো নিজের কাছে টেনে আনে। একটা প্লেটার যেখানে অনেক খাবার পরিবেশন করা হয়েছে। চিজ প্লেটার, বোর্ডে ফল আর কিছু শুকনো খাবার। বেকিং ট্রেতে পাস্তা ও লাসাগনা। গ্লাসে ঠান্ডা পানীয় আর জুস। অরিদ কিছু ফল মুখে দিতেই মীরা ধীর আওয়াজে বলে, খাবার দেখলে আর হুঁশ থাকে না। অরিদ মীরার দিকে না তাকিয়ে ঝাঝালো কণ্ঠে বলে, তোমার বাপেরটা তো আর খাচ্ছি না। মীরা, আমার বাপেরটা আপনাকে খাওয়াবো না। অরিদ ব্যঙ্গ করে বলে, আমার বাপেরটা ঠিক খাচ্ছ। ইয়ানা মীরা আর অরিদকে ধমক দিয়ে থামিয়ে দেয়। অগ্নি ইউবি আর রায়ানকে ইশারা দিয়ে মোবাইল চেক করতে বলে, মেসেজ, আতিকের ব্যাংক খালি করতে সফল হয়ে গিয়েছি। ওদের ধ্বংসলীলা শুরু। ইউবি আর রায়ান মেসেজ পেয়ে অগ্নির দিকে তাকায়। অবাকের চরম পর্যায়ে ঠোঁটে রহস্যময় হাসির রেখে দেখা দেয়। অগ্নি মেসেজ, খুব দ্রুত কানাডায় ব্যাক করতে হবে। সামনাসামনি আসার সময় এসে গিয়েছে। অতি শীঘ্রই শুরু হবে এক তাণ্ডবলীলা, যেখানে কারোর মৃত্যু আর পরাজয় নিশ্চিত। সময় হয়ে গিয়েছে সে সময়ের যেখানে সত্য আর অসত্যের মুখোমুখি হবে। শত্রুকে ধ্বংস করতে হিংস্র দাবানলে ঝাঁপিয়ে পড়ব। হয় জয়, না হলে পরাজয়। রায়ান আর ইউভির ভিতরে আতঙ্কে কেঁপে উঠে। ভয়ে ভয়ে ইয়ানার দিকে তাকায়। এই হাসিমুখ খানা কি চিরস্থায়ী হবে? চলবে? অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব ৪৮। চৌধুরী বাড়ির লিভিং রুমে সকালের রোদ জানালা বেয়ে নরম হয়ে পড়ছে। ঘরের ভেতর ব্যস্ততার ছায়া। সাজিদ চৌধুরী খবরের কাগজের পাতায় চোখ রেখে রাজনীতির মোড় ঘোরার অপেক্ষায়। শিখা চৌধুরী অন্যমনস্কভাবে চায়ের কাপ ঠোঁটে তুলছেন বারবার। আহিয়া ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত বেরিয়ে যায়। চোখে মুখে উদ্বেগ তার। পড়াশোনার প্রচুর চাপ বেড়েছে। অরিদ একপাশে বসে আছে। মুখ গম্ভীর হয়ে আছে, আঙুল ছুঁয়ে যাচ্ছে কনসোলের বোতাম। ভিডিও গেমের অদৃশ্য জগতে সে নিমজ্জিত। রায়ান আর ইউবি ঘর ছাড়েন অনেক আগেই। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে মীরা আর সুমু। সুমু চোখ দিয়ে ইশারা করে মীরাকে। মীরা মাথা নাড়ে, সংকোচে না বুঝায়।
সুমুর ঠোঁটে দ্বিতা দেখে মীরা আর গরিমসি করতে না পেরে পা বাড়ায় শিখা চৌধুরী আর সাজিদ চৌধুরীর সামনে। শিখা চৌধুরী মীরার মুখের দ্বিধার ছায়া দেখে বলেন, কিছু বলবে আম্মু? মীরা ঠোঁট ভিজিয়ে নেয়, তারপর নিচু গলায় বলে, আম্মু ভার্সিটি থেকে ট্যুরের প্ল্যান করছে। সাজেক যেতে চায় সবাই। তাই ভাবছিলাম যদি অনুমতি দেন আমি আর সুমু যাবঘ। শিখা চৌধুরী ভ্রু কুঁচকে মীরার দিকে তাকান। তুমি আর সুমু? ইয়ানা যাবে না। মীরা, জানি না আম্মু। ইয়ানাকে তো ভাইয়া জীবনে ও দিবে না। আরও তারা সবাই যাবে। আমিও যেতে চাই। বাংলাদেশের সৌন্দর্য আর কোনোদিন উপভোগ করতে পারব কিনা জানা নেই, তাই এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। অরিব ভিডিও গেমসে মনোযোগ দিয়ে রেখেছে। কিন্তু জানা নেই অজান্তেই মীরার দিকে দৃষ্টি চলে যায়। মুহূর্তেই দৃষ্টি সরিয়ে আনে। শিখা চৌধুরী কণ্ঠে অবাকের সুর। শেষ উপভোগ মানে? মীরা কৃত্রিম হাসি দিয়ে বলে, এইটা অন্যদিন আলোচনা করব সবার সাথে। আজ শুধু অনুমতি চাচ্ছি। সাজিদ চৌধুরী ভরসা দিয়ে বলেন, অবশ্যই যাবে। কেন যাবে না তুমি? অরিব যাচ্ছে, তাহলে আর ভয় কিসের? তাছাড়া তোমরা বন্ধুমহল সবাই তো আছো। মীরা মুচকি হাসে। কেমন নির্লিপ্ত আর অচেনা হয়ে বসে আছে ছেলেটা। অরিদকে এমন খাপছাড়া বসে থাকতে দেখে সাজিদ চৌধুরী অরিদের দিকে বিরক্ত নিয়ে বলে, কিসের মধ্যে তুমি ঢুকে আছো অরিদ? গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, পরিবেশে ফিরে আসো। অরিদ মোবাইলে দৃষ্টি রেখে উত্তর দেয়, হ্যাঁ বলো, শুনছি আমি। সাজিদ চৌধুরী, মীরা তোমার সাথে যাচ্ছে, দেখে রেখো তাকে। সাথে সুমু যাচ্ছে, সেই দায়িত্বও তোমার। অরিদের কণ্ঠে একরাশ বিরক্তি। আমি কোনো মীরা টিরাকে দেখে রাখতে পারব না। আর সুমু আপু তো স্ট্রং পারসন, তাকে দেখে রাখলেও শান্তি আসবে। সাজিদ চৌধুরীর কণ্ঠ কঠোর হয়ে উঠে। মীরাকে দেখে রাখলে সমস্যা কোথায়? অরিদ, আব্বু আমি ভার্সিটির ভিপি হিসেবে যাচ্ছি, সো সবাইকে হ্যান্ডেল করব। কিন্তু এক্সট্রাভাবে কাউকে দেখে রাখার এনার্জি নাই। সাজিদ চৌধুরী দাঁতে দাঁত চেপে বলে, সব মেয়ে আর মীরার মধ্যে পার্থক্য আছে। সব মেয়ে কি তোমার বউ? কিন্তু মীরা তোমার বউ। অরিদ দিভান থেকে উঠে দাঁড়ায়। ঠান্ডা গলায় বিষ ঠেলে বলে, সামান্য 3 কবুল কাগজে সাইন করালেই বউ হয়ে যায় না আব্বু। এমন এক অনাকাঙ্ক্ষিত সম্পর্ক স্থাপন করার আগে তোমাদের ভাবা উচিত ছিল এই মেয়েটার জীবন কেমন হবে। না আমি বিয়ে মানি আর না বউ। তাই বু বু বলে চাপিয়ে দিবে না। অরিদ গটগট পায়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। মীরার চোখে পানি চিকচিক করছে। অয়থায় সে অপেক্ষা করবে এতদিন। কিছুই বদলাবে না, সব আগের মতো ওই থাকবে। সাজিদ চৌধুরী রাগে গর্জে উঠলেন, বিয়াদব হয়েছে সব কয়টা। মীরা নিজেকে স্বাভাবিক করে সবার উদ্দেশ্যে বলে, আমাকে কেউ দেখে রাখতে হবে না আব্বু। আমরা নিজেদের খেয়াল রাখতে পারব। সাজিদ চৌধুরী হাসি দিয়ে বলে, তাহলে যাও তোমরা। মীরা খুশি হয়ে সুমুর দিকে তাকিয়ে চোখ টিপা দেয়। জীবনের নিষেধের ভেতর থেকে মুক্তির ক্ষণিক আনন্দ। কালো হুডি পরা এক লোক। উচ্চতা আনুমানিক 6 ফুট হবে। শক্তপোক্ত দেহ। অগ্নির ডুপ্লেক্স বাড়িটার সামনে তার অবস্থান। কিন্তু দূরত্ব অনেক। অনুবীক্ষণিক যন্ত্র দিয়ে বারবার বারান্দায় দৃষ্টি মিলাচ্ছে। চোখের দৃষ্টি বারান্দায় কারোর অপেক্ষায়। চোখে মুখে হিংস্রতা আর পৈশাচিক ছাপ। চোখে আগুন, ভয়, ক্রোধ জ্বলজ্বল করছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। শুধু সময়ের অপেক্ষার প্রহর গণনা করছে। পিছনে গুজে রাখা গানটা ভালোভাবে ঢেকে নেয়। রুয়ানা ক্লাস শেষে রিক্সা ডাকতে যাবে, এমন সময় কালো একটা মার্সিডিজ গাড়ি এসে সামনে থামে। রুয়ানা সেদিকে তাকায়। সে গাড়ির মালিককে চিনে, যে প্রতিদিন এই টাইমে তার জন্য অপেক্ষা করে। প্রথম রুয়ানার কাছে অ্যাক্সিডেন্ট মনে হলেও এখন খারাপ লাগছে। একজন লোকের কাজ থাকতে পারে, কিন্তু প্রতিদিন তার জন্য অপেক্ষা করতে হয়। সেটা ভাবতেই রুই নিজেকে নিজে অপরাধী মনে করে। হাজারবার সে ইউবিকে বারণ করেছে, কিন্তু ইউবি শুনেনি। রুয়ানা যদি কোনোদিন রিক্সা নিয়ে গিয়েছে, তাহলেও সে ইউবির গাড়িটা তাদের পিছনে দেখেছে। ইউবি গাড়ির গ্লাস খুলে রুয়ানাকে উদ্দেশ্যে করে বলে, কি হলো লিটল গার্ল, উঠো। রুয়ানা তাকায় না সেদিকে। মাথা নিচু করে আমতা আমতা করে বলে, ভাইয়া আপনার কাজের সমস্যা হতে পারে। প্রতিদিন এইভাবে সময় নষ্ট করা উচিত নয়। ইউবি হেসে উত্তর দেয়, বাংলাদেশে আমার কোনো পার্সোনাল কাজ নেই লিটল গার্ল। আমি অগ্নিকে সাহায্য করি, জাস্ট এইটুকু।
আমার সব কাজ কানাডায়। ওইখানেই আমার জন্ম কর্ম। তাই কাজ আর সময় নিয়ে ভাবতে হবে না, উঠে আসো। রুয়ানা এক জায়গায় দাঁড়িয়ে থাকে। কেন জানি নিজের কাছে খারাপ লাগা কাজ করছে। একজন মানুষ কষ্ট করে তাকে প্রতিদিন বাড়ি পৌঁছে দিচ্ছে, বিষয়টা খারাপ দেখায়। ইউবি ভাইয়া ভাববে রুয়ানা সুযোগের সৎ ব্যবহার করে। কিন্তু এমনটা তো নয়। আমি তো যেতে চাই না। ইয়ানাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে ইউবি কপাল কুঁচকে সেদিকে তাকায়। তপ্ত শ্বাস ছেড়ে গাড়ি থেকে নেমে রুয়ানার কাছে যায়। রুয়ানা মাথা তুলে সুঠামদেহী ইউবির দিকে তাকায়। ইউবি রুয়ানার চোখে চোখ রাখে। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। এই চোখে চোখ রাখার ক্ষমতা তার নেই। এই ধ্বংসকারী চোখ তার ভিতরটা জ্বালিয়ে দিতে চাই। তার ধৈর্যকে ভেঙে অধৈর্য করে তুলে। ইউবি গম্ভীর কণ্ঠে রুয়ানার উদ্দেশ্যে বলে, চোখ মুখ শুকনো লাগছে, মনে হচ্ছে তেমন খাওয়া হয়নি। সামনের রেস্টুরেন্টে চলো। রুয়ানা আচমকা তাকায় ইউবির দিকে। কণ্ঠে অধৈর্য। না না ভাইয়া, যাব না। আমার তিল পরিমাণ খিদেও নেই। ইউবির কণ্ঠ ভারী হয়ে উঠে, সাথে চাপা ধমক। চলো আমার সাথে লিটল গার্ল। ইউবির এমন ভারী কণ্ঠস্বরে সিটিয়ে যায়। বাধ্য মেয়ের মতো ইউবির পিছু পিছু যাওয়া শুরু করে। ইউবি সামান্য হাসে। এই বাচ্চামো আর সরলতার কারণেই তো তোমার প্রতি এত অ্যাট্রাকটিভ লিটল গার্ল। রেস্টুরেন্টে ঢুকে একটা টেবিলে সে, ইউবি আর রুয়ানা সামনাসামনি বসে। রুয়ানার ভিতরে এক চাপা সংকোচ। ইউবি হাতের ইশারায় ওয়েটারকে ডাক দেয়। ওয়েটার হাসি মুখে ইউবির কাছে এসে বিনয়ী সুরে বলে, জি স্যার, বলুন আপনি আর আপনার মেয়ের জন্য কি করতে পারি। ওয়েটারের কথায় রুয়ানা চোখ বড় বড় করে তাকায়। মেয়ে? হায় আল্লাহ, বলে কি এই পাগলে? ইউবি কটমট চোখে তাকায় ওয়েটারের দিকে। ওয়েটারকে ধমকে বলে, ঠাটিয়ে দিব এক থাপ্পড় বিয়াদব। আগে সম্পর্কে জেনে এরপর সম্বোধন করবে, না হলে জবান ছিঁড়ে ফেলব। ওয়েটার মাথা নিচু করে ফেলে। মুখ থেকে অনেকবার সরি বের হচ্ছে। ইউবির আগে চোয়াল চেপে আছে। রুয়ানা অবাক হয়ে ইউবির দিকে তাকায়। এই প্রথম সে ইউবিকে এইভাবে রাখতে দেখেছে। রুয়ানা পরিবেশ ঠান্ডা করার জন্য নম্র কণ্ঠে বলে, সম্পর্কে আমি উনার ছোট বোন ওয়েটার ভাইয়া। আগে লোকের সম্পর্ক যাচাই করে সম্বোধন করবে। বোকার মতো কখনো সম্বোধন করে ফেলবন না। ওয়েটার, সরি ম্যাডাম, বুঝতে পারিনি। আজ অতিরিক্ত খুশির কারণে ভুলভাল কথা বলে ফেলছি। রুয়ানা হেসে ওয়েটারকে আশ্বাস দেয় তেমন কিছু হয়নি। ওয়েটার চলে যায় খাবার আনতে। রুয়ানা ইউবির দিকে তাকাতেই ইউবি প্রশ্ন করে, তোমার কেমন ছেলে পছন্দ লিটল গার্ল? কালো হুডি পরা এক লোক। উচ্চতা আনুমানিক 6 ফুট হবে। শক্তপোক্ত দেহ। অগ্নির ডুপ্লেক্স বাড়িটার সামনে তার অবস্থান। কিন্তু দূরত্ব অনেক। অনুবীক্ষণিক যন্ত্র দিয়ে বারবার বারান্দায় দৃষ্টি মিলাচ্ছে। চোখের দৃষ্টি বারান্দায় কারোর অপেক্ষায়। চোখে মুখে হিংস্রতা আর পৈশাচিক ছাপ। চোখে আগুন, ভয়, ক্রোধ জ্বলজ্বল করছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। শুধু সময়ের অপেক্ষার প্রহর গণনা করছে। পিছনে গুজে রাখা গানটা ভালোভাবে ঢেকে নেয়। রুয়ানা ক্লাস শেষে রিক্সা ডাকতে যাবে, এমন সময় কালো একটা মার্সিডিজ গাড়ি এসে সামনে থামে। রুয়ানা সেদিকে তাকায়। সে গাড়ির মালিককে চিনে, যে প্রতিদিন এই টাইমে তার জন্য অপেক্ষা করে। প্রথম প্রথম রুয়ানার কাছে অ্যাক্সিডেন্ট মনে হলেও এখন খারাপ লাগছে। একজন লোকের কাজ থাকতে পারে, কিন্তু প্রতিদিন তার জন্য অপেক্ষা করতে হয়। সেটা ভাবতেই রুই নিজেকে নিজে অপরাধী মনে করে। হাজারবার সে ইউবিকে বারণ করেছে, কিন্তু ইউবি শুনেনি। রুয়ানা যদি কোনোদিন রিক্সা নিয়ে গিয়েছে, তাহলেও সে ইউবির গাড়িটা তাদের পিছনে দেখেছে। ইউবি গাড়ির গ্লাস খুলে রুয়ানাকে উদ্দেশ্যে করে বলে, কি হলো লিটল গার্ল, উঠো। রুয়ানা তাকায় না সেদিকে। মাথা নিচু করে আমতা আমতা করে বলে, ভাইয়া, আপনার কাজের সমস্যা হতে পারে। প্রতিদিন এইভাবে সময় নষ্ট করা উচিত নয়। ইউবি হেসে উত্তর দেয়, বাংলাদেশে আমার কোনো পার্সোনাল কাজ নেই লিটল গার্ল। আমি অগ্নিকে সাহায্য করি, জাস্ট এইটুকু। আমার সব কাজ কানাডায়। ওইখানেই আমার জন্ম কর্ম। তাই কাজ আর সময় নিয়ে ভাবতে হবে না, উঠে আসো। রুয়ানা এক জায়গায় দাঁড়িয়ে থাকে। কেন জানি নিজের কাছে খারাপ লাগা কাজ করছে। একজন মানুষ কষ্ট করে তাকে প্রতিদিন বাড়ি পৌঁছে দিচ্ছে, বিষয়টা খারাপ দেখায়। ইউবি ভাইয়া ভাববে রুয়ানা সুযোগের সৎ ব্যবহার করে। কিন্তু এমনটা তো নয়। আমি তো যেতে চাই না।
ইয়ানাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে ইউবি কপাল কুঁচকে সেদিকে তাকায়। তপ্ত শ্বাস ছেড়ে গাড়ি থেকে নেমে রুয়ানার কাছে যায়। রুয়ানা মাথা তুলে সুঠামদেহী ইউবির দিকে তাকায়। ইউবি রুয়ানার চোখে চোখ রাখে। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। এই চোখে চোখ রাখার ক্ষমতা তার নেই। এই ধ্বংসকারী চোখ তার ভিতরটা জ্বালিয়ে দিতে চায়। তার ধৈর্যকে ভেঙে অধৈর্য করে তুলে। ইউবি গম্ভীর কণ্ঠে রুয়ানার উদ্দেশ্যে বলে, চোখ মুখ শুকনো লাগছে, মনে হচ্ছে তেমন খাওয়া হয়নি। সামনের রেস্টুরেন্টে চলো। রুয়ানা আচমকা তাকায় ইউবির দিকে। কণ্ঠে অধৈর্য। না না ভাইয়া, যাব না। আমার তিল পরিমাণ খিদে ও নেই। ইউবির কণ্ঠ ভারী হয়ে উঠে, সাথে চাপা ধমক। চলো আমার সাথে লিটল গার্ল। ইউবির এমন ভারী কণ্ঠস্বরে সিটিয়ে যায়। বাধ্য মেয়ের মতো ইউবির পিছু পিছু যাওয়া শুরু করে। ইউবি সামান্য হাসে। এই বাচ্চামো আর সরলতার কারণেই তো তোমার প্রতি এত অ্যাট্রাকটিভ লিটল গার্ল। রেস্টুরেন্টে ঢুকে একটা টেবিলে সে, ইউবি আর রুয়ানা সামনাসামনি বসে। রুয়ানার ভিতরে এক চাপা সংকোচ। ইউবি হাতের ইশারায় ওয়েটারকে ডাক দেয়। ওয়েটার হাসি মুখে ইউবির কাছে এসে বিনীত সুরে বলে, জি স্যার, বলুন আপনি আর আপনার মেয়ের জন্য কি করতে পারি। ওয়েটারের কথায় রুয়ানা চোখ বড় বড় করে তাকায়। মেয়ে? হায় আল্লাহ, বলে কি এই পাগলে? ইউবি কটমট চোখে তাকায় ওয়েটারের দিকে। ওয়েটারকে ধমকে বলে, ঠাটিয়ে দিব এক থাপ্পড় বিয়াদব। আগে সম্পর্কে জেনে এরপর সম্বোধন করবে, না হলে জবান ছিঁড়ে ফেলব। ওয়েটার মাথা নিচু করে ফেলে। মুখ থেকে অনেকবার সরি বের হচ্ছে। ইউবির আগে চোয়াল চেপে আছে। রুয়ানা অবাক হয়ে ইউবির দিকে তাকায়। এই প্রথম সে ইউবিকে এইভাবে রাখতে দেখেছে। রুয়ানা পরিবেশ ঠান্ডা করার জন্য নম্র কণ্ঠে বলে, সম্পর্কে আমি উনার ছোট বোন ওয়েটার ভাইয়া। আগে লোকের সম্পর্ক যাচাই করে সম্বোধন করবে। বোকার মতো কখনো সম্বোধন করে ফেলবন না। ওয়েটার, সরি ম্যাডাম, বুঝতে পারিনি। আজ অতিরিক্ত খুশির কারণে ভুলভাল কথা বলে ফেলছি। রুয়ানা হেসে ওয়েটারকে আশ্বাস দেয় তেমন কিছু হয়নি। ওয়েটার চলে যায় খাবার আনতে। রুয়ানা ইউবির দিকে তাকাতেই ইউবি প্রশ্ন করে, তোমার কেমন ছেলে পছন্দ লিটল গার্ল? আভার্সিটির ক্লাস শেষ না করেই মীরা, আরও সবাই মিলে ক্যাম্পাসের সাইড দিয়ে আড্ডা দিচ্ছিল। আরও পানি খাওয়ার জন্য ক্যাম্পাস পার করে যাবে এমন সময় কানে ভেসে উঠে এক বিষাক্ত বাক্য, সেক্সি লেডি। উফ, পুরাই আগুন। আরও হাত মুষ্টি করে নেয়। এই ছেলেটা তাকে কয়েকদিন যাবৎ জ্বালিয়ে মারছে। বারবার বারণ করার পরও এইভাবে পিছু নেওয়ার কি অর্থ? অসভ্য বিয়াদব। রাগে মাথা কাজ করা বন্ধ করে দেয়। পিছনে ফিরতে চাই, কিন্তু পর মুহূর্ত কিছু ভেবে মাটির দিকে তাকিয়ে রাগটাকে ঠান্ডা করে সামনে এগিয়ে যাবে এমন সময় আবার ও এক কুরুচিপূর্ণ শব্দ ভেসে আসে, জাস্ট একবার টেস্ট করার চাই। উপর থেকেই এত মিষ্টি ভিতর দিয়ে তো। আর বলতে পারেনি তার আগেই ছেলেটা মাটিতে মুখ থুবড়ে পড়ে। ছেলেটা বুঝার আগেই মীরা পায়ের হিল সুজ দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। ছেলেটার বন্ধু এগিয়ে আসলে আরও রাগে গজগজ করে বলে, খবরদার, সামনে আসলে মিথ্যা মামলায় ঠুকে দিব। যৌন হয়রানিতে জেলের ভাত খাওয়াব। ছেলেটা থেমে যায়। নিজের প্রাণ বাঁচিয়ে মীরার আড়ালেই পালিয়ে যায়। আরও মাটিতে পড়ে থাকা ছেলেটা পিটিয়ে যাচ্ছে সমান্তালে। মীরা, সুমু, আকাশ, রুহান সেদিকে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। পাগলি ঠিকভাবে খেপেছে। তারা সেখান থেকে উঠে দ্রুত আরুর কাছে যায়। জায়গাটা অনেকটা আড়ালে, তাই এখনও সবাই দেখেনি। যারা দেখেছে সবাই এসে ভিড় জমিয়েছে। মাটিতে পড়ে থেকে ছেলেটা সুজে ধরে ফেললে আরু পা দিয়ে ছেলেটার পেটে লাথি মারে। ছেলেটা হালকা ক্ষতবিক্ষত হয়ে যায়। আরু পুনরায় আঘাত করতে যাবে, তখন আবার কেউ সুচটা হেঁচকা টেনে নিয়ে নেই। আরু সেদিকে তাকাতে তাকাতে রাগে ধমক দিয়ে বলে, আমার হাত থেকে সুজ নিয়েছিস কোনো সাহসে? বলেছি না যৌন হয়রানির মামলায়। আর বলতে পারেনি। সামনে থাকা ব্যক্তিটাকে দেখে কপাল কুঁচকে আসে। বেদেশীদের মতো দেখতে শক্তপোক্ত দেহের ব্যক্তিটাকে কোথায় যেন সে দেখেছে। হুট করে মনে পড়ে রায়ান ভাইয়ার বিয়েতে দেখেছে। হ্যাঁ, এইটা আহিয়ার কাজিন রেশব। আরও চট করে তাকায় সেদিকে। রেশব কপালে ভাঁজ নিয়ে বলে, একটা মেয়ে হয়ে একটা ছেলেকে এমনভাবে পিটাতে লজ্জা করছে না? ভার্সিটিতে পড়াশোনার নামে কি গুন্ডামি করছ, অসভ্য মেয়ে? মনের ভিতরে মানবতা নেই এইভাবে একটা ছেলেকে পিটাচ্ছ? আরও রেশবের ধমকে কেঁপে উঠে। কিন্তু কথাটা তার মোটেও ভালো লাগেনি।
সে তো অন্যায় কিছু করছিল না। তাকে অপমান করছিল এই ছেলেটা, তাই নিজেই যোগ্য জবাব দিয়েছে। আরও কপাট রাগ দেখিয়ে বলে, মানবতা? যখন আমাকে দিনের পর দিন উত্ত্যক্ত করত তখন কোথায় ছিল আপনার মানবতা? যখন আজ আমাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলছিল তখন কোথায় ছিল আপনার মানবতা? মানবতা তখন ওই আপনারা দেখতে পান যখন একটা মেয়ে বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তখন দেখেন না যখন দিনের পর দিন টর্চারের শিকার হয়? তখন শব্দ আসে না যখন হাজারো মেয়ে ভিকটিম হয়? সুশীল সমাজ আমার আসছে মানবতা দেখাতে। রেশম ছোট ছোট চোখে আরুর রাগে কাঁপতে থাকা মুখটার দিকে তাকায়। এইটা মেয়ে নাকি কোনো এটম বোমা? দেখতে তো হাঁটু পর্যন্ত সাইজ, কিন্তু তেজ আকাশ সমান। কথায় আছে ছোট মরিচের ঝাঁজ বেশি। প্রমাণ হিসেবে আজ এই মেয়েকে দেখলাম। আরু রেশবের হাত থেকে জুতাটা নিতে চায়, কিন্তু রেশব দেয় না। কৌশলে হাত সরিয়ে নেয়। আরু কটমট করে বলে, জুতাটা দিন আগে ওকে সাইজ করে নেয়। রেশবের শান্ত স্বর, যেভাবে মারছ আরেকটু হলে মরে যেত। কাউকে আঘাত করলে সীমার ভিতরে করতে হয়। অনিয়ন্ত্রিত কিছুই ভালো না। আরু থেমে যায়। এরপর রাগে ফুঁসতে ফুঁসতে ছেলেটার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে বলে, আর কোনোদিন আমার পিছু আসবি? ছেলেটা মাথা নাড়িয়ে না জানায়। আরু বাঁকা হাসি দিয়ে বলে, আর কোনোদিন আমার পাশে আসবি? ছেলেটা কাতরাতে কাতরাতে বলে, না। আরু, আমাকে আর বেইবি, সোনা, জান, কলিজা এইসব বলে ডাক দিবি? ছেলেটা, নাহ, কোনোদিন ও না। আরুর কণ্ঠে ঠান্ডা স্বর, এখন থেকে আমাকে খালাম্মা ডাকবি। বুঝেছিস আমার কথা? ছেলেটা মাথা দিয়ে হ্যাঁ নাড়ায়। আরু, এখন আমাকে খালাম্মা সম্বোধন কর। বল, খালাম্মা কেমন আছেন? ছেলেটা একই ভঙ্গিতে কাপা স্বরে বলে, খালাম্মা কেমন আছেন? মীরা হেসে ছেলেটার পিঠে হালকা থাপ্পড় দিয়ে বলে, এই তো ভাইগনা, ভালো আছি। তুমি কেমন আছো? ছেলেটার করুণ স্বর, জি মায়ের খেয়ে আছি কোনোরকম। আরও উঠে হোল্লা পার্টির দিকে তাকিয়ে বলে, আমার ভাইগনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা কর। রেশ শান্ত কণ্ঠে বলে, নিজে মেরে নিজেই হসপিটালে পাঠাচ্ছ? অন্যায় যদি করে থাকে তাহলে জেলে দাও। আরও বিরক্তি নিয়ে রেশবের দিকে তাকায়। এরপর সামনে গিয়ে বলে, সাদা বিলাই মশায় মাথার ঘিলু নির্ঘাত বিদেশের মাটিতেই রেখে এসেছেন। এই অবস্থায় যদি ওকে জেলে নেই তাহলে এই বাদরকে নয় আমাকেই জেলে ঢুকিয়ে দিবে। আগে চিকিৎসা করি, ফল ফ্রুট খাইয়ে তাজা করে তুলি, এরপর ভাবা যাবে। আপাতত আপনি চুপ থাকুন। মীরা আরুকে টেনে নিজেদের কাছে নিয়ে যায়। এরপর হিসেহিসিয়ে বলে, কি করেছিস এইটা বলদি? আরু, রাগ উঠে গিয়েছিল প্রচুর। শালা ভুলভাল কথা বলছিল। রুহান, বইন, আমার রাগ কন্ট্রোল করতে শিখ। বেচারা ছেলেটাকে পুরুষ নির্যাতন করেছিস রীতিমত। হায় আমাদের পুরুষদের এত অপমান। আমাদের গন্তব্য কথায়। ছেলেটা তোকে পছন্দ করত আর তুই মা সমতুল্য খালাম্মা বানিয়ে দিলি। রুয়ানের নাটকে আরু ধমকে বলে, চুপ থাক বলদ। বেশি বাড়াবাড়ি করলে তোকেও এমন অবস্থা করব। এরপর বউয়ের হক নষ্ট করে হসপিটালের বেডে শুইয়ে রাখব। বউ এসে দেখবে জামাইয়ের কিছু নাই। এখন আমাকে সাহায্য কর। আরুর হুমকিতে রুহান চুপসে যায়। কত বড় কালনাগিনী ভাবা যায়। আমার ভবিষ্যৎ অন্ধকার করে বউয়ের হক নষ্ট করতে চাইছে। অভিশাপ দিলাম তোর কপালে জামাই না জুটুক। আকাশ আর রুহান ছেলেটাকে মাটি থেকে তুলে নিয়ে একটা অটোতে বসিয়ে দেয়। এরপর তারাও গিয়ে বসে। আরও অটোতে উঠে পিছন ফিরে রেশবের দিকে তাকায়। রেশব এখনও তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হোল্লা পার্টি সবাই ছেলেটাকে নিয়ে হসপিটাল উদ্দেশ্যে চলে যায়। অটো দৃষ্টিসীমানার বাহিরে যেতেই রেশব প্যান্টের পকেটে হাত গুজে দিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে, আল্লাহ জানে এই মেয়ে কার ভাগ্যে আছে। যার কপালে পড়বে তার জীবন নিয়ে অগ্রিম অভিনন্দন। অগ্নি গাড়ি পার্ক না করেই দ্রুত সিঁড়ি পার করে। সোজা গিয়ে রুমে ঢুকে। চোখে বিদ্যুৎ ঝলকের মতো অস্থিরতা। বিছানায় ইয়ানা নেই। পুরো রুম জুড়ে ইয়ানার ছায়া কোথাও নেই। বেডসাইটে মোবাইল রাখা। মোবাইলটা যেন অদৃশ্য এক সাংঘাতিক ঘটনার নীরব সাক্ষী। ইয়ানা ওয়াশরুমেও নেই, দরজা বাহির থেকে লাগানো। অগ্নির সমস্ত শরীর হালকা ঝাঁকুনি দিয়ে উঠে। তবে এইটা রাগ নাকি ভয় বোঝা মুশকিল। পুরো মুখ লাল হয়ে গিয়েছে। অগ্নির চোয়াল শক্ত হয়ে আসে। চোখের পাতায় ভেসে উঠে লোহিত জ্বালা। কপালের রগগুলো মনে হচ্ছে ছিঁড়ে বেরিয়ে আসবে।
নিঃশ্বাস ভারী হয়ে উঠে। ইয়ানার অনুপস্থিতি হিংস্র দানবের ন্যায় ক্ষেপে উঠেছে। মস্তিষ্কের জমে থাকা সন্দেহ মেঘগুলো আচমকা বজ্রপাত হয়ে নেমে আসে। ঠোঁটের কোণে জমে উঠে চাপা গর্জন। ভিতরে এক জ্বলন্ত বিস্ফোরণ চলছে। ভালোবাসা, মালিকানা, অনিশ্চয়তা আর এক অজানা আশঙ্কার জ্বলন্ত মিশ্রণ। ইয়ানা বেলকনি থেকে এসে অগ্নিকে এমন অসময়ে দেখতে পেয়ে ভরকে যায়। অগ্নির এমন অস্বাভাবিক রূপে ইয়ানা ধীর পায়ে এগিয়ে আসে। ইয়ানাকে বেলকনি থেকে আসতে দেখে শান্তির নিঃশ্বাস ছাড়ে। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইয়ানা এতক্ষণ বেলকনিতে ছিল, ফোন ধরেনি। যদি কিছু ঘটে যেত? রাগে চোয়াল শক্ত হয়ে আসে। চোখের সামনে দেখতে পেয়ে হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে। কোনো কথা নয়, কোনো শব্দ নয়, কেবল শরীর জুড়ে জমে থাকা জ্বলন্ত আগুনের বিস্ফোরণ। ইয়ানার বাহু শক্ত করে চেপে ধরে। ইয়ানা ব্যথায় মুখ খিচে ফেলে। মুখ থেকে বেরিয়ে আসে এক মৃদু শব্দ। চোখে পানি চিকচিক করে উঠে। মনে হচ্ছে অগ্নির শক্ত 5টা আঙ্গুল মাংস ভেদ করে ঢুকে যাবে। মাংস গলে ছিঁড়ে আসবে। তার আঙ্গুলের ছাপে আগুন লেগে যায় ইয়ানার গায়ে। এই হাত অনেক সময় নরমভাবে আহ্বান করে, আবার হুট করে একসময় পাথরের মতো কঠিন, আগুনের মতো যন্ত্রণাদায়ক লোহার দণ্ড হয়ে উঠে। অগ্নি ইয়ানার গালে সজোরে পর 2টা থাপ্পড় দেয়। ইয়ানা নিজেকে সামলাতে পারে না। ভাগ্য ভালো থাকায় থাপ্পড়ের আঘাতে বিছানায় গিয়ে ছিটকে পড়ে। ইয়ানা কিছু বুঝে ওঠার আগেই অগ্নি বিছানার সাথে ইয়ানাকে চেপে ধরে চিবুক শক্ত করে স্পর্শ করে চাপা গর্জে উঠে। মন কোথায় থাকে, মস্তিষ্ক কোথায় থাকে ফাকিং গার্ল? এই আল্লাহর বান্দি, তাকা আমার দিকে। বান্দির বাচ্চা, মেরে ফেলতে চাস আমাকে? তোর ধারণা আছে কি হতে পারত আজ? এই তোর আমাকে মানুষ মনে হয় না? কি মনে হয় আমি পাথর? আমার মনে নেই, আমার জীবন নেই। তোর কিছু হলে আমি কি করতাম কুত্তার বাচ্চা? ইয়ানা বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে আছে। ঠোঁট শুকিয়ে আসে। চোখ ছলছল করে উঠে। বুকের ভিতরে কোনো এক অব্যক্ত কান্না। নিজের সমস্ত অস্তিত্ব চেপে ধরে তীক্ষ্ণ নিঃশ্বাসে। ইয়ানার দৃষ্টিতে এক পশলা নীরবতা চাপিয়ে প্রশ্ন করে, কি হয়েছে? ব্যাস, এতে অগ্নির রাগ আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। গলা চেপে ধরে ইয়ানার, কিন্তু মোটেও নরমভাবে নয়। নিজের সমস্ত শক্তি দিয়ে গলায় চেপে ধরে। ইয়ানা ছটফট করে উঠে। 2 ঠোঁট ফাঁক করে কেশে উঠে। অগ্নি হায়েনার মতো গর্জে বলে, মোবাইল কোথায় তোর? নতুন ফোন যে দিয়েছিলাম সেটা কোথায়? বারান্দায় কেন গিয়েছিলি? জাস্ট একটু দেরি হলে চোখের পলকে তোর জীবন বিচ্ছিন্ন হয়ে যেত। একটা বুলেটের আঘাতে এতক্ষণ নেতিয়ে পড়তি বান্দির বাচ্চা। তুই মরে যাহ, কিছু আসে যায় না। আমাকে কেন নরকে পাঠিয়ে মরবি? তুইই না আমি নরক যন্ত্রণায় ভোগ, সেটা তুই জানিস না। ইয়ানার দেহের প্রতিটি সেল কেঁপে উঠে। গলায় চেপে ধরায় দম বন্ধ হয়ে আসছে। প্রতিটি মুহূর্তে ইয়ানা মনে করে তার হৃদয় ভেঙে যাচ্ছে। তার শ্বাস প্রশ্বাস এক মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের মধ্যে হারিয়ে যাচ্ছে। ইয়ানা কথা বলতে পারছে না। দম আটকে আসছে। গলা জ্বলে উঠে। শুধু মনে হচ্ছে মৃত্যুর দরজায় সে দাঁড়িয়ে আছে, যেখানে মৃত্যু আর বাঁচার মধ্যে তার আত্মা বিপর্যস্ত। ইয়ানার চোখ উল্টে আসবে। হুট করে মনে হচ্ছে গলা হালকা লাগছে। মুখের উপর গরম কিছু। ইয়ানা কেশে উঠে। বড় বড় শ্বাস নিয়ে ইয়ানা চোখ খুলে তাকায়। অগ্নি তার কপালে কপাল ঠেকিয়ে নিঃশ্বাস নিচ্ছে। ইয়ানা ভয়ে চাপা কান্না করে উঠে। অগ্নির গরম নিঃশ্বাস তার মুখে স্পর্শ করে যাচ্ছে। থাপ্পড় দেওয়া জায়গায় 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। ব্যথাতুর জায়গায় নরম স্পর্শ পেতেই ইয়ানা চমকে উঠে। অগ্নি আলতোভাবে সে জায়গায় স্পর্শ করে। ইয়ানা কিছু বুঝার আগে অগ্নি নিজের নরম ঠোঁটের ছোঁয়া সেখানে দিতে থাকে। যেখানে চেপে ধরেছিল গলা, গাল, সব জায়গায় অগ্নি বেপরোয়াভাবে চুমু খেয়ে যাচ্ছে। ইয়ানা অসহায় হয়ে তাকায় সেদিকে। অগ্নির থামার ভাবান্তর নেই। ইয়ানা হাঁপিয়ে উঠে। ইয়ানা চোখ খুলে তাকাতে চায়, কিন্তু অগ্নির বেপরোয়া ঠোঁটের স্পর্শে আবার চোখ বন্ধ করে দেয়। অগ্নির চুমুর পরিমাণ গণনা করার মতো না। ইয়ানার শরীর নেতিয়ে পড়ে। অগ্নির দেওয়া থাপ্পড়, এতক্ষণের মানসিক আঘাত সব মিলিয়ে মাথা কাজ করা বন্ধ করে দেয়। চোখের পাতাগুলো নিভু বন্ধ হয়ে আসে। এক সময় জ্ঞান হারিয়ে অগ্নির শক্তপোক্ত শরীরের নিচে ইয়ানা নিজের শরীর ছেড়ে দেয়। অগ্নি থামে না। অজস্র চুমু খেয়ে শান্ত হয়। ইয়ানাকে জ্ঞান হারাতে দেখে নিজের সাথে আগলে নেয়।
কপালে ভালোবাসার পরশ দিয়ে ইয়ানার শুষ্ক মুখটার দিকে তাকায়। থাপ্পড়ের দাগে কেমন লাল দাগ হয়ে আছে। অগ্নি চোখ বন্ধ করে বলে, আজ তোমার কিছু হলে আমি কি করতাম বু? একটু এদিক সেদিক হলে তোমাকে হারিয়ে ফেলতাম আজ। দিনে দিনে পাগল হয়ে যাচ্ছি আমি। আপন রক্তের বলতে আমার এই দুনিয়ায় কেউ নেই। তোমাকে আগলে নিয়ে বাঁচতে শিখেছি আমি, হারিয়ে যেও না। নিঃশেষ হয়ে যাব আমি। চলবে।